আসসালামু আলাইকুম। সবাইকে রাতের শুভেচ্ছা জানাই। কোনো ঘোষণা ছাড়াই প্রতিভা প্রকাশ গ্রুপ থেকে লাইভে এলাম সবার সাথে একটু কথা বলার জন্য। সেটা হলো, ঈদ শেষ হয়েছে এবং ঈদের পরবর্তী আজ থেকে আমরা প্রতিভা প্রকাশ এবং কানামাছির সকল কার্যক্রম শুরু করেছি। তো যারা লাইভটি দেখছেন তারা অন্তত জানাবেন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা এবং কথাটা বোঝা যাচ্ছে কিনা। তো ঈদ শেষে আমরা আজকে থেকেই আসলে কাজ শুরু করেছি এবং এতদিন সবাই ঘুরে বেড়ালাম, ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হতে হতে ঘুমাতে ঘুমাতে অবসর নিতে নিতে এখন আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। কাজের মধ্যে না থাকলে আসলে মন ভালো থাকে না। সবসময় কাজের ভিতরে থাকি, তাই সবসময় মনটা ভালো রাখার চেষ্টা করি, কাজের ভিতরে ডুবে থাকতে। কাজ ছিল না বলে, বন্ধ ছিল বলে মনটা খুব বেশি ভালো ছিল না। আর আরেকটা বিষয় ছিল, সেটা হলো আম্মা অসুস্থ ছিল। আপনারা ফেসবুকে অনেকে জানেন। ঈদের আগের দিন বাসায় এনেছি, আবারও আগামীকাল নিতে হবে হসপিটালে। জানি না আবার ভর্তি করতে হবে কিনা, মূলত ফলো আপের জন্য যাব। তো আমি ঈদের বন্ধে বেশ কিছু বই এবং ম্যাগাজিন উপহার পেয়েছি। তো আমার কাছে মনে হলো সেগুলোর একটু প্রাপ্তি নিশ্চিত করা দরকার। কারণ একজন মানুষ, একজন লেখক বা একজন সম্পাদক যখন আন্তরিকতার সাথে একটি ম্যাগাজিন বা বই কুরিয়ার করে পাঠান, কৃতজ্ঞতা স্বরূপ অন্তত প্রাপ্তি নিশ্চিত করা দরকার এবং সেগুলো সম্পর্কে যদি সামান্য কিছু আলোকপাত করা যায় তবে আরও সুন্দর হয়। বর্তমান সময়ে আসলে যে সমস্ত ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা চলছে সবগুলোই দেখা যায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের স্পন্সরে প্রকাশিত হয়, কিন্তু ব্যক্তি উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিনগুলো বিশেষ করে এগুলোর পিছনে সবার একটু আন্তরিক হওয়া উচিত। কারণ একসময় আমরা দেখতে পেতাম বিভিন্ন মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা প্রকাশিত হলে সারা দেশে লেখকদের মাধ্যমে কিংবা নতুন পাঠকদের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে ম্যাগাজিনগুলো ছড়িয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট একটা কমিশন দেওয়া হতো। তো যিনি এজেন্ট থাকতেন তিনি এক কপি রেখে বাকিগুলো বিক্রি করে দিতেন। এইভাবে হওয়ার কারণে একসময় বাংলাদেশে প্রচুর ম্যাগাজিন চলতো বা বিক্রি হতো বা পাঠক পেত। এখন কিন্তু এত ম্যাগাজিন আগের মতো মানুষ হাতে হাতে পাচ্ছে না বলতে পাঠকদের আগ্রহ নেই এবং যারা সংগ্রহ করতেন হতে পারে তাদের আগ্রহ নেই, কিংবা আমরাই তাদের হাতে যথাযথভাবে পৌঁছে দিতে পারছি না, হতে পারে এরকম। তো এইগুলোর কারণেই আমি আজকে আসলে যে প্রাপ্তি নিশ্চিতটা আগে করি, তারপরে আরও কিছু ব্যক্তিগত কথা বলবো যদি আপনারা শুনতে চান, এবং আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু অন্তত জানাবেন। কারণ অনেকেই লাইনে আসছেন, যাচ্ছেন, দেখছেন, কমেন্ট করছেন না। কমেন্ট করলে অন্তত বুঝতে পারবো যে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, লাইভটা কিন্তু থেকে যাবে ফেসবুকে, সুতরাং যারা পরে দেখছেন তারাও বিভিন্নভাবে কথায় অংশগ্রহণ করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই রিপ্লাই দিব। তো আমি প্রথমেই যে উদ্দেশ্যে এসেছি সেটা হলো ঈদের শুভেচ্ছা সবাইকে। যাদের সাথে দেখা হয়নি, অনেকের সাথেই মোবাইলে কথা হয়েছে, মেসেঞ্জারে কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, কিন্তু বিশাল একটা শ্রেণীর সাথে আসলে কথা হয়নি, যোগাযোগ হয়নি। আর আমার প্রচণ্ড মন খারাপ ছিল, যেহেতু আম্মাকে নিয়ে হসপিটাল প্রায় 11 দিন টানা ছিলাম। তখন আসলে কারোর সাথে আমি ওইভাবে যোগাযোগ করতে পারিনি, কথা বলতে পারিনি। ঈদের আনন্দটাই ছিল না, কিন্তু আম্মাকে বাসায় নিয়ে এসেছি, এটাই ছিল আমার এবারের সেরা ঈদের আনন্দ। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আগের তুলনায় অনেকটা ভালো আছেন। কালকে ফলো আপের জন্য আমরা হসপিটালে যাব আবার। তো আমি এই জন্যই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের সাথে যোগাযোগ করতে পারিনি। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আমরা ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছি। যারা নিয়মিত আসতেন, এসেছেন, আবারও আসবেন। আমরা নিয়মিত থাকবো আপনাদের সাথে, আর আমরা আমাদের কার্যক্রমগুলোকে তো চালাচ্ছি। আর আরেকটা ঘোষণা তো আপনারা জানেনই, আগামী 26শে এপ্রিল প্রতিভা প্রকাশের
18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী লেখক সম্মেলন। সেই লেখক সম্মেলনে আমাদের প্রতিভা প্রকাশের লেখকবৃন্দ এবং প্রতিভা প্রকাশের শোভানোধ্যায়ী বন্ধু যারা এবং কানামাছির সদস্য যারা সকলেই উপস্থিত হবেন। সুতরাং আপনারাও আমন্ত্রিত। আমরা চাইব সবাই অংশগ্রহণ করুন। আমি প্রাপ্তি নিশ্চিত করি, আর কথা দীর্ঘ করব না, অনেক কথা বলে ফেললাম। আমার হাতে একটি ম্যাগাজিন এসেছে, যে ম্যাগাজিনটির নাম হাওয়াই মিঠাই। আসলে মোবাইলে লাইভ করার কারণে ওইভাবে উল্টো করে আপাতত দেখাইতে পারছি না, তবে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। এই ম্যাগাজিনটার নাম হলো হাওয়াই মিঠাই। এটি হলো ছোটদের পত্রিকা। এটি সম্পাদক সেলিম এমরাজ। উনি একজন শিশু সাহিত্যিক হিসাবে আমরা জানি দীর্ঘদিন যাবৎ, এবং উনি বগুড়া থেকেই মূলত এটা প্রকাশ করেছেন। আর ওনার ঠিকানা এখানে রয়েছে নওগাঁ। তা আমরা আসলে সেলিম এমরাজ ভাইকে বগুড়ার মানুষ হিসেবেই চিনি, দীর্ঘদিন যাবৎ ওনাকে চিনি, অনেক ছোটোবেলা থেকেই, কিন্তু ফেস টু ফেস দেখা হয়েছে খুব কম। তো ওনার সম্পাদনায় হাওয়াই মিঠাই একটি চমৎকার ছোটদের পত্রিকা উনি বাজারে নিয়ে এসেছেন, এবং আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এবং এটার প্রকাশকাল মার্চ 2025। সেলিম এমরাজ ভাইকে ধন্যবাদ এই চমৎকার একটি ম্যাগাজিন জাতির সামনে উপহার দেওয়ার জন্য। এখানে রয়েছে ছড়া, কবিতা, ঐতিহ্য, গুচ্ছ ছড়া, তারপরে অনেকগুলো বিষয়। ছড়ার সাথে সাথে আছে ছোটদের গল্প, ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিষয় নিয়ে এখানে লেখা ছাপা হয়েছে। তো আমি কৃতজ্ঞতা জানাই হাওয়াই মিঠাই সম্পাদক সেলিম এমরাজ ভাইকে চমৎকার একটি ম্যাগাজিন উপহার দেওয়ার জন্য। এটি ম্যাগাজিন বুক সাইজ, ঠিক আছে। এবং ভালো লেগেছে যে বগুড়া থেকে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, এবং এবং আপনারাও লিখবেন ম্যাগাজিনটায়। আর এই সেলিম এমরাজ ভাই যার কথা আমি বললাম, উনি ছোটদের জন্য চমৎকার লিখেন, কিন্তু উনি যে এত সুন্দর দুষ্টু মিষ্টি প্রেমের ছড়া লিখেন তাও জানতাম না। উনি আমাকে এই ম্যাগাজিনের আগে কয়েকটি বই পাঠিয়েছেন। বইটির নাম প্রেমের ছড়া, সেলিম এমরাজ ভাইয়ের। এবং আমার কাছে ভালো লেগেছে যে সেলিম এমরাজ ভাইকে আমি যখন দেখেছি, খুব গম্ভীর, গুরুগম্ভীর একটা লোক, খুবই সজ্জন, ভদ্র, চুপচাপ, নিরিবিলি একটা মানুষ, কিন্তু ওনার বুকের ভেতরে যে এত চমৎকার প্রেমে ভরা আসলে বোঝা যায়নি। আমি একটি ছড়া ওনার শোনাই বইটা থেকে। হিসাব হলো পাকা, ঝালমুড়ি বুট যতক্ষণ, ভালোবেসে ততক্ষণ, পাশাপাশি থাকা, হিসাব হলো পাকা। বাদাম জাদাম কিনতে পকেট ফাঁকা, টাকা মাল্টি কালার এই শহরে মডার্ন প্রেমের চাকা। চমৎকার প্রেমের ছড়া। এবং আরেকটি ছড়া শোনাই। আমি যত কাছে আসি তুমি তত দূরে যাও, আমি দূরে গেলে নাকি বিরহেই পুড়ে যাও, জীবন্ত বোম্বের ছবি নয়, কেন এই লুকোচুরি অভিনয়। চমৎকার, ভালো লাগলো। অসাধারণ অনেকগুলো ছোট ছোট প্রেমের ছড়া নিয়েই প্রকাশিত প্রেমের ছড়া সেলিম এমরাজ ভাইয়ের বইটি। এবং এই বইটি প্রকাশিত হয়েছে, প্রকাশনার নাম দেখা যাচ্ছে নতুন প্রকাশ। এবং এই বইটি প্রকাশিত হয়েছে সম্ভবত এই মেলাতে। এখানে প্রকাশকালটা অবশ্য এখানে প্রিন্টার্স লাইনে দেখা যাচ্ছে না। এবং আরেকটি মজার তথ্য বলি, এই বইটি উৎসর্গ করা হয়েছে আমার নাম সহ আরও কিছু লেখকদেরকে। আমি জানিয়ে দিচ্ছি, উৎসর্গ মঈন মুরসালিন, রহমান তাওহিদ, মাহফুজ ফারুক, কাদের বাবু, প্রতীক ওমর, আরিফ বখতিয়ার, আসাদ জুবায়ের, আবিদ আজম, সমসাময়িক ছড়াকার বন্ধুদের। নিশ্চিত ওনার প্রিয়জনদের মধ্যে আমিও আছি, তাই আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা সেলিম এমরাজ ভাইকে। আপনার ম্যাগাজিন এবং বই পাঠানোর কারণে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সেলিম এমরাজ ভাই। তারপর আমি যেই প্রাপ্তি স্বীকার জানাচ্ছি, যার লেখা দুটি বই আমি পেয়েছি, ওনার নাম হলো মাহবুবা চৌধুরী। উনি দুইটি বই আমাকে কুরিয়ারে পাঠিয়েছেন। একটি কবিতার বই, নাম হলো নাসরতের পুরুষ। মাহবুবা চৌধুরী আপু মূলত আমার সাথে পরিচয় চট্টগ্রামের লেখক হিসাবেই। তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এক মুঠো চাঁদ, হাতের দুভাজে ঘুম, প্রেতের নগরী, ক্ষুধার্ত আধারে হাসে ও চলো বেলাবেলি ফিরে যাই, উপন্যাস সমর্থিতা রোদ্দুর এবং গল্পগ্রন্থ প্রজ্ঞা পারমিতা।
তো চমৎকার একটি কবিতার বই, বেশ ঝরঝরা এবং আবৃত্তি উপযোগী কবিতার বইটি আমি উল্টে পাল্টে দেখেছি ইতিমধ্যে, এবং এই বইটি রয়েছে 6 ফরমা, এবং এই বইটি প্রকাশ করেছে খড়িমাটি। ধন্যবাদ মাহবুবা চৌধুরী আপুকে। তারপর ওনার লেখা আরেকটি গল্পের বই, নাম প্রজ্ঞা পারমিতা। তো প্রজ্ঞা পারমিতা, এখানে রয়েছে 5টি গল্পের, সম্ভবত হ্যাঁ 5টি গল্প। 47 নম্বর বাড়ি, অবন্তী, প্রজ্ঞা পারমিতা, নিঃসঙ্গ বাড়ি ফেরা, একগোছা সোনালি চিকর, এই 5টি গল্প নিয়েই এই বইটি রয়েছে। তো মাহবুবা চৌধুরী আপুকে ধন্যবাদ এই চমৎকার 2টি বই আমাকে উপহার দেওয়ার জন্য। আর আরেকটি ম্যাগাজিন উনি পাঠিয়েছে, নাম হলো নীল কলম। এই নীল কলম, এই ম্যাগাজিনটি মাহবুবা চৌধুরী আপু সম্পাদনা করেছেন, এবং দেখলাম যে অনেক লেখকের এখানে লেখা কবিতা, গদ্য, প্রবন্ধ, গল্প, বিভিন্ন বিষয় নিয়ে লেখা এখানে প্রকাশিত হয়েছে। এবং এখানে বেশিরভাগই মনে হচ্ছে চট্টগ্রামের লেখকদের অংশগ্রহণটাই এখানে বেশি, যেহেতু চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে, সুতরাং চট্টগ্রামের লেখকদের অংশগ্রহণটা বেশি থাকাই স্বাভাবিক। তো ধন্যবাদ, চমৎকার পরিচ্ছন্ন গেটআপ, ভালো লেগেছে। এই নীল কলম পত্রিকার জন্য মাহবুবা চৌধুরী আপুকেও কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমি এই জানালাম আমার আসলে প্রাপ্তি স্বীকার। আপনারা কেমন দেখছেন, কি দেখলেন আসলে জানি না, আমি হালকা একটু পরিচিতি দিলাম ম্যাগাজিনগুলোর। আর আরেকটি কথা বলে রাখি, ঈদের আগে আমরা আমাদের যে ঈদ সংখ্যা কানামাছিটা প্রকাশিত হয়েছিল, ঈদ সংখ্যা কানামাছি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, এটি হলো 6 ফরমা ঈদ ম্যাগাজিন যেটা। তো এটা ইতিমধ্যে আমরা ঈদের আগেই অধিকাংশ গ্রাহক লেখকদেরকে আমরা কুরিয়ার করেছি, এবং যাদেরকে ঈদের আগে পাঠাতে পারিনি তাদেরকে আজকে আমরা ইতিমধ্যে কুরিয়ার করে দিয়েছি। তো যারা কানামাছি গ্রাহক, তারা কানামাছি পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। যারা পাননি তারা অন্তত আমরা তাদেরকে পাঠানোর কি কারণে পৌঁছেনি সেই কারণটা অন্তত খুঁজে বের করব, এবং প্রয়োজনে আবারও পাঠাবো। আপনারা যারা নিয়মিত শিশু সাহিত্য চর্চা করতে চান তারা কানামাছি গ্রাহক হতে পারেন, কারণ কানামাছি পত্রিকার মাধ্যমে আমরা যেটা চাচ্ছি সেটা হলো ছোটদের হাতে বই তুলে দেয়া। ছোটদের হাতে ম্যাগাজিন তুলে দিলে তারা যখন ম্যাগাজিনটা পড়বে, একসময় তারা বড়দের বইটাও পড়বে। সুতরাং শিশুদের মাধ্যমে যদি আমরা পাঠক তৈরি না করি, নতুন পাঠক কিন্তু তৈরি হবে না। এখন অনেকেই একটা কথা বলেন, কেউ বই পড়ে না, কেউ বই পড়ে না। আমরা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করেছি, এবং বইমেলাতে অনেক অভিভাবক আমাদের কাছে একটা অভিযোগ করেন, আমার বাচ্চা কিন্তু বই পড়ে না। আমি কিন্তু সাথে সাথে উত্তর দেই, বাচ্চারা বই পড়তে শিখবে কোত্থেকে? অবশ্যই বাবা মার কাছ থেকে। বাবা মা যদি মোবাইল নিয়ে বসে থাকে, ফেসবুক নিয়ে বসে থাকে, তাহলে বাচ্চারা বই পড়তে আগ্রহী হবে কিভাবে? সুতরাং আগে বাবা মাকে ঠিক হতে হবে। তার মানে হলো বাবা মাকে বই পাঠে মনোযোগী হতে হবে। প্রত্যেকটা মানুষের বাসায়, সুস্থ সবল প্রতিটা মানুষের বাসায় একটি করে পাঠাগার থাকা উচিত, ব্যক্তিগত পাঠাগার। সেই পাঠাগারে ছোটদের বড়দের সব ধরনের বই থাকবে। আপনারা যখন পড়বেন আপনার বাচ্চারাও কিন্তু সেগুলো পড়তে উৎসাহিত হবে। নচেত কিন্তু বাচ্চারা বই পড়ে না এই কথা বলে আর পার পাওয়া যাবে না। অভিভাবকরা সচেতন হলেই সন্তানরা পড়বে, এবং যে পাঠ্য বই পড়ে সে সাহিত্যের বই পড়ে, যে সাহিত্যের বই পড়ে সে পাঠ্য বই পড়ে, আর যে পড়বে না আসলে কিছুই পড়ে না। জোর করে বই পড়িয়ে কোনো লাভ হবে না। আপনারা চেষ্টা করুন প্রত্যেকের বাসায় একটা করে পাঠাগার করে গড়ে তুলতে, তবেই কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করতে পারবো। নচেত আমরা এই সমস্ত চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। তো আর কথা দীর্ঘ না করি, আপনারা ভালো থাকবেন। আরেকটা বিষয় বলি, আপনারা যারা আমাকে ভালোবাসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সাধারণত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের কার্যালয়ে থাকি, কার্যক্রমের সাথে থাকি, কম্পিউটার রুমে থাকি, কখনো অফিস রুমে থাকি, কখনো স্টোর রুমে থাকি, কিন্তু মানে প্রকাশনা কেন্দ্রিক কাজ করি। কিন্তু দেখা যায় আমরা যখন রাতে ঘুমাতে যাই 12টার পরে বাসায় যাই, এবং দেখা যায় রাত 1:30, 2টা, 2:30টার সময় কেউ কেউ ইনবক্সে মেসেজ দিয়ে থাকেন, এবং মেসেজগুলো থাকে জরুরি প্রয়োজনীয়, প্রকাশনা সংক্রান্ত হোক, লেখালেখি সংক্রান্ত। জরুরি প্রয়োজনীয় কোনো মেসেজ রাতের বেলা না দেওয়াই উচিত, কারণ আমরা যেহেতু অফিসিয়ালি কাজ করি, আমরা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করি বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপগুলো ব্যবহার করি, এগুলো কাজের জন্য। তো আপনারা যদি ওই সময় মেসেজ দেন রাত্রেবেলা, সেই মেসেজটা সকালে আসতে আসতে অন্তত 50-60টা মেসেজ আমার জমা হয়ে থাকে, তখন কিন্তু জরুরি মেসেজগুলো পিছনে চলে যায়। সুতরাং যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাদেরকে অবশ্যই চেষ্টা করবেন অফিস সময়ে আমাদেরকে মেসেজ দিতে, তাহলে আমরা আপনাকে রিপ্লাই দিতে পারবো। আমাকে কল দিয়ে আপাতত একটু যন্ত্রণা দিল আমাদের জাহিদ ইসলাম, আমাদের প্রিয় ছোটো ভাই লেখক, আর্টিস্ট।
জাহিদ নিশ্চিত লাইভটা খেয়াল করেনি, তাই এখন কল দিয়েছে। জাহিদকে ধন্যবাদ, তুমি ফোন দিছো, আমাকে ডিস্টার্ব করছো। তো আপনারা যারা লাইভটি দেখলেন কেমন লাগলো জানাবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমি চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে, সবার আন্তরিকতা নিয়ে একসাথে পথ চলবো, একসাথে চর্চা করব। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। আর আরেকটি ক্ষমা চেয়ে নিই, সেটা হলো আমরা ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন, সেটা হলো আমরা প্রতিভা প্রকাশের গ্রুপে সাধারণত ছড়া কবিতা প্রতিযোগিতার আয়োজন করতাম নিয়মিতই একসময়, কিন্তু এটা এখন বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে দীর্ঘ গ্যাপ হয়ে গিয়েছে। আমি আবার শুরু করতে চেয়েও অনেকের অংশগ্রহণ কিংবা সহযোগিতা না পেয়ে একা একা চালানোটা কষ্ট হয়ে যাচ্ছে। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই মাস থেকেই সম্ভবত আমরা শুরু করতে যাচ্ছি ছড়া কবিতা প্রতিযোগিতা প্রতিভা প্রকাশ গ্রুপে। নিয়মিত প্রতিভা প্রকাশ গ্রুপে ছড়া কবিতা প্রতিযোগিতা হবে এবং এখান থেকে বাছাই করে 3 জন কিংবা 5 জনকে আমরা নিয়মিত বই উপহার দিব। আমরা চাই পাঠকরা নিয়মিত বই উপহার পাক, আমাদের বিনিময় হোক বই। আমরা চেষ্টা করব আপনাদের মানে হাতে হাতে যেন কিছু বই উপহার তুলে দিতে পারি, এবং এটা অবশ্যই ছড়া কবিতা প্রতিযোগিতার মাধ্যমে। তবে কি হবে, আপনি যখন নিয়মিত গ্রুপে লিখবেন, আপনার লেখা যখন অন্যের কাছে ভালো লাগবে, আর বিচারক মণ্ডলী তো অবশ্যই আমাদের গ্রুপেরই একজন, সুতরাং আমরা চাই আপনারা ভালো লেখুন, ছড়া কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমরা অচিরেই ঘোষণা দিব। আর যেটার জন্য ক্ষমা চাই, ছড়া কবিতা প্রতিযোগিতা 7 যারা অংশগ্রহণ করেছেন প্রায় 90 জনের মতন, সবার কাছে কৃতজ্ঞতা। আপনাদের পুরস্কারটি ঘোষণা করা হয়নি, আশা করছি আগামী 2 দিনের মধ্যে পুরস্কার ঘোষণা করা হবে, এবং দীর্ঘ বিলম্বের কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন কবে ঘোষণা করব, এতদিন সময় পাইনি বা কুলাতে পারিনি। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আগামী 2 দিনের মধ্যেই ছড়া কবিতা প্রতিযোগিতা 7-এর পুরস্কার ঘোষণা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং সর্বশেষ ফিলিস্তিনের জন্য আমাদের খুব মন খারাপ, ফিলিস্তিনে যেন শান্তি ফিরে আসে, যুদ্ধ বন্ধ হয়, আমরা মন থেকে সবাই দোয়া করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।